আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ৯ বছর পর ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে বিএনপি নেতাকর্মীদের ঢল। ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচিতে রাজনীতিতে সংকট বৃদ্ধির শঙ্কা। বিশ্লেষকদের মতে নির্বাচন বাধাগ্রস্ত করতে সক্রিয় একাধিক পক্ষ। আলোচনায় ছাড় দেওয়ার মানসিকতার তাগিদ। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে আমরা আমেরিকা আমাদেরকে নিয়ে খেলবে, ভারত আমাদেরকে নিয়ে খেলবে, চীন আমাদেরকে নিয়ে খেলবে, জাপান আমাদেরকে নিয়ে খেলবে, কাজের কাজ কিছুই হবে না। দখল দূষণের পর গাজীপুরের লবলং নদীর গতিপথও পাল্টে দিয়েছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ফসলি জমি, অভিযুক্ত কারখানার একটি পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। রাজধানীর যাত্রাবাড়িতে বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। সেখানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা, তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ নির্বাচন দিয়েছিলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 4টি পত্রিকা চালু রেখেছিলেন। এই কথাগুলো বলা দরকার, আপনাদের জানা দরকার, বিশেষ করে তরুণদেরকে বলছি। এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, যিনি 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখেছিলেন। তার সময়ে কৃষিতে তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন। খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে, গঞ্জে, খামারে গিয়ে তিনি কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আরও বেশি করে ফসল ফলানোর জন্য। যার ফলে কী হয়েছিল, 1976 সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন শেখ মুজিবের আমলে যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, ওখানে যা দাও তাই পড়ে যায়। সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার একটা রাষ্ট্রের মতো করেছিলেন। এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যারা প্রচারক ছিলেন, যারা বই লিখতেন, গবেষক ছিলেন, তারা বললেন শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়ায় পরিণত। সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জে। নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ শক্তির জানান দেয়া নাকি বড় রাজনৈতিক শক্তি বিএনপিকে চাপে রেখে সরকারের কাছ থেকে সুবিধা আদায়ের কৌশল? জাতীয় নির্বাচনের জন্য 300 আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। ভোটার টানতে মাঠে থাকা প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগে দলের পদ হারিয়েছেন গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, সাংগঠনিক প্রয়োজনে দলে পরিবর্তন আসছে। নির্বাচনের জন্য টাকা ছড়ানোর অভিযোগ অস্বীকার করেন তিনি। শামীম রেজার রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে জামাতে ইসলামী। গত ডিসেম্বরেই 300 আসনের প্রার্থিতার প্রাথমিক তালিকা চূড়ান্ত করে দলটি। ভোটারদের কাছে টানতে কর্মসূচির পাশাপাশি চলছে নানা সেবামূলক কার্যক্রম।
সেই কৌশলে ডাকসু ও জাকসু নির্বাচনে জয় পেয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির। জাতীয় নির্বাচনেও নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে জামাত। তবে প্রশ্ন উঠেছে দলটির নির্বাচন সংক্রান্ত কিছু কার্যক্রম নিয়ে। ভোটারদের প্রলুব্ধ করতে জামাতের সম্ভাব্য প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগও উঠেছে। তবে জামাতের সেক্রেটারি জেনারেলের দাবি, অভিযোগের কোনো ভিত্তি নেই। একটা প্রমাণ নাই। কারো কারো বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগও উঠেছে। তবে জামাতের সেক্রেটারি জেনারেলের দাবি, অভিযোগের কোনো ভিত্তি নেই। একটা প্রমাণ নাই, টাকা ছড়াবে কেন? এগুলো হচ্ছে যে অহেতুক কথাবার্তা। ওই যেমন ওনারা বলেন যে 16টা বিসি জামাত ইসলামীর, তো কে নাম তালিকা ঘোষণা করুক। তা আমরা তো বলেছি যে ঠিক আছে, ধরে নিলাম যদি যুক্তির জন্য সত্যই হয়, তো 16টা হলে আর বাকি বিসিরা কাদের? ওরাও তো একটা দলের, সেটা তো কর না। তবে অনিয়মের অভিযোগে এরই মধ্যে সরিয়ে দেয়া হয়েছে চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী সহ কয়েকজন নেতাকে। তবে মিয়া গোলাম পরোয়ার বলছেন, সাংগঠনিক প্রয়োজনে কিছু জায়গায় নেতৃত্বে পরিবর্তন এসেছে, অনিয়মের কারণে নয়। তো যে শত বছরের ঐতিহ্য লবলং নদী, কিন্তু দখল, দূষণ আর গতিপথ বদলে দিয়েছে বেশ কয়েকটি কারখানা। এতে নষ্ট শত শত বিঘা ফসলি জমি। আশ্চর্য হলে সত্য, এবছর যেসব কারখানায় একটি এক্স সিরামিক্সকে দেয়া হয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। দেখুন অপূর্ব আলাউদ্দিনের অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরায় যে দৃশ্যবন্দী করেছেন তানভীর মিজান। চোখে দেখলে মনে হতে পারে এই যেন এক নর্দমা, অথচ এটি এক সময়ের স্রোতস্বিনী লবলং নদী। পুল ধরে এগিয়ে গেলেই স্পষ্ট হয়ে ওঠে সব, কে কোথায় কতটা গিলতে পেরেছেন লবলংয়ের অংশ। বর্জ্যের রং, তীব্র গন্ধ আর ঘন ধোঁয়া জানান দিচ্ছে এটি এখন আর নদী নয়, অনেকটা শিল্প বর্জ্যের ডাম্পিং জোন। স্থানীয়দের অভিযোগ, লবলং হত্যাকারীদের তালিকায় শীর্ষে যে নাম থাকবে তা হলো এক্স সিরামিক্স। প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, জাতীয় নদী রক্ষা কমিশন, পরিবেশ অধিদপ্তর, সকল জায়গা তারা দখল এবং দূষণকারী। নদী আইন কি, যে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রি বা স্থাপনা করেন, নদী থেকে অবশ্যই 10 মিটার রেখে করতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখুন তাদের কোনো স্থাপনা 10 মিটার কেন, 1 মিটার জায়গা আছে কিনা, বা আমি আর আপনি পায়ে হেঁটে যেতে পারবো কিনা। বিস্ময়করভাবে এটিকে নদী বলতেই নারাজ কারখানার মালিক। মজার ব্যাপার কি জানেন, আমার ফ্যাক্টরিটার মাছ পাশ দিয়ে যে খালটা গেছে, এক্সাম্পল, তার শুরুও নাই, তার শেষও নাই। আপনি কি নদী বলতে রাজি কিনা সেটা বলুন। না, এটা তো কোনো নদী না। প্রথমত হচ্ছে একটা লবণাঙ্গ খাল, এটা নদী না। অথচ গাজীপুরের শ্রীপুর ভূমি অফিস বলছে লবলং নদীর দৈর্ঘ্য প্রায় 29 কিলোমিটার। গুগল ম্যাপে চোখ ফেরালেই দেখা যায় নদী ধ্বংসের চিত্র। 2008 সালে নদীর জমিতে গড়ে তোলা হয়